সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ব কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায়ের উপর। কেমিস্ট্রি দ্বিতীয় অধ্যায় আমাদের রসায়ন বইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এ অধ্যায়ের উপরই পরবর্তী বিভিন্ন অধ্যায় এর ধারণা নির্ভর করে। তাই এ অধ্যায়টি আমাদের খুব ভালো করে পড়া উচিত। আজ এ অধ্যায় থেকে আমরা যা জিনিস শিখব তা হচ্ছে পদার্থের ভৌত অবস্থা, ব্যাপন ও নিঃসরণ, গলন ও স্ফুটন, শীতলীকরণ ও ঘনীভবন, রাসায়নিক দ্রব্য এর ব্যবহার এবং রসায়নের কিছু বাস্তব ঘটনা। অধ্যায়টি শুরু করার আগে বলে নেওয়া প্রয়োজন, এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন কমপক্ষে একটি আসার সম্ভাবনা রয়েছে এবং বহু নির্বাচনী প্রশ্ন কমপক্ষে 2 থেকে 3টি আসতে পারে। তাই এই অধ্যায়টি আমাদের খুব ভালো করে পড়া উচিত। এবার আমরা কিছু সংজ্ঞা পড়ব যা আমাদের পদার্থের ভৌত অবস্থার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমটি হচ্ছে স্ফুটনাঙ্ক। স্বাভাবিক চাপে 1 atm যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। সেক্ষেত্রে আমরা আবার পড়ে নিতে পারি আমাদের সংজ্ঞাটা। স্বাভাবিক চাপে 1 atm তাপমাত্রায় কোনো তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হয় তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। গলনাঙ্ক। স্বাভাবিক চাপে 1 atm যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয়, কঠিন পদার্থ তরল পদার্থে। আর এখানে আমরা কি বললাম, তরল পদার্থ বায়বীয় পদার্থে পরিণত হয় তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। আন্তঃআণবিক আকর্ষণ। কোন পদার্থে কণাগুলো পরস্পরের সাথে একটি শক্তি বা বল দ্বারা আটকিয়ে থাকে। যে শক্তি বা বল দ্বারা আটকিয়ে থাকে তাকেই আন্তঃআণবিক আকর্ষণ বল বলে। গতিশক্তি। কোন পদার্থের অণুগুলো পদার্থের কণাগুলো থেকে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাওয়ার শক্তিকে গতিশক্তি বলা হয়। এখানে শুধুমাত্র আমাদের সংখ্যাগুলো মুখস্থ করে দিতে হবে, পরবর্তীতে আমরা সংখ্যাগুলো বিস্তারিত বর্ণনা দিব। এরপর আমরা যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে পদার্থ নিয়ে। পদার্থ কি? যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাই হলো পদার্থ। উপরোক্ত যে সংজ্ঞাটা আমরা পড়লাম তা থেকে আমরা পদার্থের দুটো পেলাম বৈশিষ্ট্য, একটি হচ্ছে ভর আছে, জায়গা দখল করে। সেক্ষেত্রে যদি বলে যে পদার্থের বৈশিষ্ট্য দুটি কি, এক নম্বর হচ্ছে পদার্থের ভর আছে, দ্বিতীয় পদার্থ জায়গা দখল করে। কঠিন পদার্থ যে আমরা বৈশিষ্ট্যগুলো পড়বো সেগুলো হচ্ছে নির্দিষ্ট আকার আছে, আয়তন আকর্ষণ বল বেশি থাকে, চাপ প্রয়োগে তেমন সংকুচিত হয় না, তাপমাত্রা বাড়লে আয়তন কম পরিমাণে বাড়ে, গতিশক্তি সবচাইতে কম। গতিশক্তি সবচাইতে কম বলতে আমরা আরো যে দুটো অবস্থা সম্পর্কে জানি পদার্থের, বায়বীয় এবং তরল, তার থেকে সবচাইতে কম গতিশক্তি হচ্ছে কঠিন পদার্থে। এবার আমরা পড়ব তরল পদার্থ নিয়ে। তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, আন্তঃকণা আকর্ষণ বা বায়বীয় পদার্থের চাইতে বেশি থাকে কিন্তু কঠিন পদার্থের চাইতে কম থাকে, তাপ প্রয়োগে কিঞ্চিৎ সংকুচিত হয়, তাপমাত্রা বাড়লে আয়তন কম বেশি পরিমাণে বাড়ে, আর গতিশক্তি তুলনামূলক কঠিন পদার্থের চাইতে বেশি। আর তাপমাত্রা বলে আয়তন বেশি পরিমাণে বাড়ে বলতে যে আমরা যে বললাম যে আর পূর্ববর্তী যে দুটো পদার্থ নিয়ে আলোচনা করলাম যে বায়বীয় এবং কঠিন, সেগুলোর চাইতে বেশি আয়তন বেশি থাকে তাপমাত্রা বাড়লে তরল পদার্থে। এবার বায়বীয় পদার্থ নিয়ে। আকার নেই, আন্তঃকণা আকর্ষণ বল কম থাকে, তাপ প্রয়োগে অনেক বেশি পরিমাণে সংকুচিত হয়, তাপমাত্রা বাড়লে আয়তন সবচাইতে বেশি পরিমাণে বাড়ে এবং গতিশক্তি সবচাইতে বেশি থাকে। এখন আমরা দেখব এখানে কঠিন পদার্থ, তরল পদার্থ এবং বায়বীয় পদার্থের বৈশিষ্ট্যগুলো এক পর্যায়ে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থের যে প্রত্যেকটি পদার্থের যে আমরা প্রথম করে ইয়াটা দেখছি যে নির্দিষ্ট আকার নেই, এর আবার নির্দিষ্ট আকার আছে, বায়বীয় পদার্থের আকারই নেই। এভাবে দেখা যাচ্ছে যে আন্তঃকণা আকর্ষণ বল বেশি থাকে, আন্তঃকণা আকর্ষণ বল বায়বীয় পদার্থের চাইতে বেশি থাকে কিন্তু কঠিন পদার্থের চাইতে কম থাকে, আন্তঃকণা আকর্ষণ বল সবচাইতে কম থাকে। এভাবে দেখতে পারবো যে কঠিন এবং বায়বীয় পদার্থের কোনো বৈশিষ্ট্য একে অপরের সাথে মেলে না। অর্থাৎ যদি বলে কঠিন পদার্থ, তরল পদার্থ ও বায়বীয় পদার্থের পার্থক্য লেখো, সেক্ষেত্রে আমরা প্রত্যেকটি পয়েন্ট বা উদাহরণে একটা করে পার্থক্য হিসেবে আখ্যায়িত করতে পারি। এবার আমরা পড়ব পদার্থের অবস্থা পরিবর্তন সম্পর্কে। এখানে আমরা পড়ছি কঠিন অর্থাৎ বরফকে তাপ প্লাস করলে সেটা হচ্ছে তরলে তাপ প্লাস করলে সেটা হচ্ছে গ্যাসীয়। আবার দেখা যাচ্ছে বায়বীয় থেকে তাপ মাইনাস করলে হচ্ছে তরল থেকে তাপ মাইনাস করলে হচ্ছে কঠিন। এটি মনে রাখতে হবে। আমরা এই যে দেখি বরফ থেকে তাপ প্লাস করার ফলে সেটা তরলে পরিণত হলো, আবার তরল থেকে তাপ প্লাস করার ফলে গ্যাসীয় পরিণত হলো। এটা আমরা পরবর্তীতে কণার গতিতত্ত্ব সম্পর্কে যখন পড়বো সেখানে আমরা দেখব। এখন আমরা দেখি হচ্ছে কণার মধ্যকার অবস্থান, প্রত্যেকটি অবস্থায় কণাগুলোর অবস্থান।
আমরা যে কঠিন অবস্থা দেখছি, কঠিন অবস্থা দেখা যাচ্ছে কণাগুলো পরস্পরের সাথে খুব বেশি পরিমাণে সংঘবদ্ধ অবস্থায় আছে, যে দেখা যাচ্ছে কঠিন পদার্থ খুব বেশি সংঘবদ্ধ অবস্থায়। কিন্তু আমরা যখন এখানে তরল পদার্থ দেখছি, তরল পদার্থে কিন্তু তেমন সংঘবদ্ধ অবস্থায় নেই, সংঘবদ্ধ অবস্থায় আছে কিন্তু তা বায়বীয় পদার্থের চাইতে বেশি হলেও কঠিন পদার্থের চাইতে কম। আবার আমরা এখানে বায়বীয় পদার্থ দেখতে পারবো, বায়বীয় পদার্থের কণাগুলো কিন্তু বেশি পরিমাণে সংগঠিত নেই বা সংগঠিত নেই বললেই চলে। এ থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্তগুলো হচ্ছে, বায়বীয় পদার্থের গতিশক্তি সবচাইতে বেশি, কঠিন পদার্থের গতিশক্তি সবচাইতে কম, এবং বায়বীয় পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচাইতে কম ও কঠিন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচাইতে বেশি। এখানে আমাদের দুটো জিনিস খুব ভালো করে সংজ্ঞাটা মনে রাখা উচিত, গতিশক্তি, আন্তঃআণবিক শক্তি। মূলত কনফিউশনিং কোশ্চেন কিন্তু এই দুটোর মাঝখানে হয়ে থাকে, যে গতিশক্তি এবং আন্তঃআণবিক শক্তি। তাই এই গতিশক্তি এবং আন্তঃআণবিক শক্তি সম্পর্কে আমাদের ভালো করে পড়ে নেওয়া উচিত। আবার দেখব, একই পরিমাণ ভরের পদার্থের, মানে যদি ভর একই থাকে তবে কঠিন অবস্থায় আয়তন সবচাইতে কম এবং বায়বীয় অবস্থায় আয়তন সবচাইতে বেশি। তাহলে সবচাইতে কম হচ্ছে কঠিন অবস্থায়, আর বায়বীয় অবস্থা হচ্ছে সবচাইতে বেশি। কি বেশি? আয়তন। বুঝতে হবে, যদি একই পরিমাণ ভরের কঠিন অবস্থায় আয়তন সবচাইতে কম, বায়বীয় অবস্থায় আয়তন সবচাইতে বেশি। কাইনেটিক থিওরি। এখন আমরা পড়বো কাইনেটিক থিওরি বা কণার গতিতত্ত্ব সম্পর্কে। কণার গতিতত্ত্ব, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পরস্পর পদার্থের কঠিন, তরল এবং বায়বীয় অবস্থার ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতিতত্ত্ব বলে। কণার গতিতত্ত্ব সম্পর্কে আমরা কিন্তু অলরেডি দেখেছিলাম যে তাপ প্রয়োগে, বরফের সাথে তাপ প্রয়োগে সেটা তরলে পরিণত হচ্ছে, তরলে তাপ প্রয়োগে সেটা বায়বীয় পদার্থে পরিণত হচ্ছে। কাইনেটিক থিওরি অর্থাৎ কণার গতিতত্ত্ব আসলে বোঝায় যে কিভাবে তাপ প্রয়োগ করার মাধ্যমে কেন পদার্থটি কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, তরল থেকে বায়বীয় পদার্থে পরিণত হচ্ছে। এখন আমরা একটু বিস্তারিত করি কণাগুলোকে। এখানে যে কণাগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে কঠিন কণা। কণাগুলোকে যখন তাপ দেওয়া হয় তখন কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে। যদি আরো বেশি তাপ দেওয়া হয় তাহলে এত কাঁপতে থাকে যে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে গিয়ে গতিশক্তি প্রাপ্ত হয়। একে পদার্থের তরল অবস্থা বলে। তারপরেও যদি আরো তাপ প্রদান করা হয় তখন আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই কমে যায় এবং পদার্থটি বায়বীয় পদার্থে পরিণত হয়। তাহলে এখন কি বোঝা গেল যে কেন তাপ প্রয়োগে পদার্থ কঠিন পদার্থ থেকে তরল পদার্থে পরিণত হয় এবং তরল পদার্থ থেকে বায়বীয় পদার্থে পরিণত হয়। আর যদি এই কিছু কনফিউশন থেকে থাকে তাহলে এখনই তা ক্লিয়ার করে দেওয়া হবে। যেমন আমরা এখানে দেখছি পদার্থ অবস্থা পরিবর্তন সম্পর্কে। বরফ হচ্ছে এখানে কঠিন পদার্থ। বরফ এর কণাগুলো যখন তাপ প্রদান করা হয়, প্লাস দেখেছি, প্লাস করা হচ্ছে, তখন কিন্তু কণাগুলো কাঁপতে থাকে, কণাগুলো তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে। যদি তা তার ধারণ ক্ষমতার বাহিরে চলে যায় তখন তা কণাগুলোর পরস্পরের সাথে দূরত্ব তৈরি হয় এবং তা তরল পদার্থে পরিণত হয়। আবার তরল পদার্থ থেকে যদি আবার আরো তাপ দেওয়া হয় তাহলে আরো পরিমাণে তাপ শোষণ করে এবং আরো পরিমাণে তাপ শোষণ করার পর আরো তারা কাঁপতে থাকে এবং শেষ পর্যন্ত তারা পরস্পরের মধ্যে আন্তঃআণবিক শক্তি কমে যায় এবং আন্তঃআণবিক দূরত্ব বেড়ে যায়, যার ফলে তারা গ্যাসীয় পদার্থে পরিণত হচ্ছে। আশা করি এতটুকুই কণীয় গতিতত্ত্ব সম্পর্কে বিস্তারিত বর্ণনা হয়ে গিয়েছে। এখন আমরা যে বিষয় নিয়ে পড়ব সেটি হচ্ছে কাইনেটিক থিওরির পর ব্যাপন অনুসরণের কিছু সংজ্ঞা নিয়ে। আমরা এখন পড়ি ব্যাপন অনুসরণের সংজ্ঞার মধ্যে প্রথমে পড়তে হবে ব্যাপন চাপ। একই তাপমাত্রা ও অভিন্ন বায়ুমণ্ডলীয় চাপ কোনো পদার্থের অধিকতর ঘনস্থান থেকে কম ঘনস্থান থেকে বিস্তার লাভ করার প্রচ্ছন্ন ক্ষমতাকে ব্যাপন চাপ বলা হয়। আবার যেটা এখন পড়বো সেটা হচ্ছে ব্যাপন হার। কোনো পদার্থের একক সময় ব্যাপিত হওয়ার হারকে ব্যাপন হার বলা হয়। ব্যাপন হার হলো কোনো পদার্থের একক সময়ে ব্যাপিত হওয়ার হার। আণবিক ভরকে সংক্ষেপে এম দ্বারা প্রকাশ করা হয়। আণবিক ভর হলো কোনো পদার্থের একটি অণুর ভর, মাত্র একটি অণুর ভরকে আণবিক ভর বলা হচ্ছে। ব্যাপন কাল, কোনো পদার্থ ব্যাপিত হতে যে পরিমাণে সময় লাগে তাকে ওই পদার্থের ব্যাপন কাল বলা হয়। এবার আমরা ব্যাপন সম্পর্কিত পড়ি। ব্যাপন, কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের নিজ ইচ্ছায় সমানভাবে ছড়িয়ে পড়া প্রবণতাকে ব্যাপন বলে। ব্যাপন কি? কোনো মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের নিজ ইচ্ছায় সমানভাবে ছড়িয়ে পড়া প্রবণতাকে ব্যাপন বলে। আমরা এখানে একটা জিনিস ভালো করে দেখে নেই, ব্যাপন কিন্তু সংঘটিত হয় কঠিন, তরল, বায়বীয় তিনটি দিকেই। পরবর্তীতে কিন্তু এই জিনিসটি আমাদের কাজে লাগবে। তিনটি অবস্থায়, কঠিন, তরল, বায়বীয় তিনটি অবস্থায় কিন্তু ব্যাপন সংঘটিত হয়।
আর ক্রিয়েটিভ প্রশ্নের জন্য বইয়ের 3 নম্বর পরীক্ষণটি খুবই পরিমাণে গুরুত্বপূর্ণ। 3 নম্বর পরীক্ষণটিতে আমরা যা দেখি তা হচ্ছে একটি সাদা সরু কাঁচনল, যেটা স্বচ্ছ কাঁচনল। তার এক পাশে আমরা দিচ্ছি হচ্ছে HCl অ্যাসিড দ্রবণ দিয়ে ভিজানো তোলা, এবং আরেক পাশে দেওয়া হচ্ছে NH4OH দ্রবণ দিয়ে ভিজানো তোলা। এখন দু সাইডে আমরা দু ধরনের তুলা দিলাম। HCl অ্যাসিড দিয়ে যে তুলাটা ভেজানো রয়েছে তা থেকে ব্যাপিত হচ্ছে HCl গ্যাস, মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড গ্যাস, এবং NH4OH থেকে ব্যাপিত হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি NH3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটো গ্যাস NH3 এবং HCl গ্যাসের সমন্বয়ে রাসায়নিক বিক্রিয়া করে NH4Cl একটা সাদা ধোঁয়া তৈরি করে। কিন্তু আমরা দেখতে পাবো যে সাদা ধোঁয়াটা উৎপন্ন হচ্ছে তা কিন্তু কাঁচনলে পুরোপুরি মাঝামাঝি উৎপন্ন হচ্ছে না, তা উৎপন্ন হচ্ছে HCl থেকে কাছে এবং NH4OH থেকে একটু দূরে। কেন এমন হচ্ছে তা সম্পর্কে আমরা এখন পড়ি। আমরা জানি যে প্রতিটি পদার্থে একটি আণবিক ভর আছে। এই যে আমরা ছবিটা দেখছি সেটি হচ্ছে একটি পর্যায় সারণী। পর্যায় সারণীতে আমরা দেখছি এগুলো হচ্ছে মৌল। H তে হাইড্রোজেন, He তে হিলিয়াম, Li তে লিথিয়াম, B তে বেরিলিয়াম। চতুর্থ অধ্যায়ে তার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। আমরা পর্যায় সারণী থেকে প্রত্যেকটি অণু বা প্রত্যেকটি মৌলের একটি করে আণবিক ভর পাই। যেমন আমরা দেখতে পাচ্ছি পর্যায় সারণী থেকে হাইড্রোজেনের আণবিক ভর 1, ক্লোরিনের আণবিক ভর 35.5, এখানে 1, এখানে 35.5, নাইট্রোজেনের আণবিক ভর 14। এখানে আমরা দেখতে পাচ্ছি যে HCl এবং NH3 এর আণবিক ভর। এখানে H অর্থাৎ হাইড্রোজেন, এখানে দুটো HCl এর দুটো পরমাণু মৌল, সেখানে হচ্ছে H এবং Cl। তাই H আছে এখানে একটা, H এর আণবিক ভর হচ্ছে 1 into 1 plus 35.5 into 1 equal to 1 plus 35.5 equal to 36.5 গ্রাম। আবার দেখা যাচ্ছে NH3, এখানে N এর অর্থাৎ নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14, নাইট্রোজেন আছে একটা, 14 into 1 plus 1 into 3, অর্থাৎ হচ্ছে H আছে 3টা এবং H এর আণবিক ভর 1, ফলে 14 into 1 plus 1 into 3 equal to 14 plus 3 17 গ্রাম। এখানে HCl এর ভর আমরা দেখছি 36.5 গ্রাম এবং NH3 এর আণবিক ভর আমরা দেখছি 17 গ্রাম। এখন সাধারণ কমন সেন্সে আসা যাক, একই পরিমাণ বল প্রয়োগে একটি ভারী জিনিস আগে বেশি আগাবে না একটি হালকা জিনিস বেশি আগাবে? অবশ্যই হালকা জিনিস বেশি আগাবে। সেজন্য এটা ধারণা করে নিতে হবে যে যখন আমরা কোনো ব্যাপন করব, ব্যাপনের মধ্যে সবচেয়ে বেশি ব্যাপিত হবে যে বস্তুটি হালকা। যে বস্তুটি হালকা সে বস্তুটি সবচাইতে দ্রুত এবং সবচাইতে বেশি দূরত্ব অতিক্রম করবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে HCl এর এখানে ভর 36.5 গ্রাম আর এখানে এটা 17 গ্রাম। 17 গ্রাম হওয়ার ফলে কাঁচনলের মধ্যে NH3 অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসটি দ্রুত ব্যাপিত হয়েছে। কিন্তু অ্যামোনিয়া গ্যাস যে দ্রুত ব্যাপিত হয়েছে, HCl তত দ্রুত ব্যাপিত হতে পারেনি, এটি আস্তে আস্তে ব্যাপিত হয়েছে, যার ফলে যে গ্যাসটি উৎপন্ন হয়েছে NH4Cl সেটি HCl এর কাছাকাছি উৎপন্ন হয়েছে এবং NH4 থেকে দূরে উৎপন্ন হয়েছে। আমরা যে পরীক্ষণটি করলাম তাতে আমরা কিছু সিদ্ধান্তে আসতে পারি। সিদ্ধান্ত একটি হচ্ছে ব্যাপন হার কমলে ব্যাপন কাল বাড়ে, আর ব্যাপন হার বাড়লে ব্যাপন কাল কমে। অর্থাৎ ব্যাপন হার যদি বাড়ে ব্যাপন হার যদি কমে ব্যাপন কাল বাড়ে, আর ব্যাপন হার বাড়লে ব্যাপন কাল কমে, ব্যস্তানুপাতিক হয়ে গেল। আর এটা দেখতে পারি যে আণবিক ভর বেশি হলে ব্যাপন হার কমে আর আণবিক ভর কম হলে ব্যাপন হার বাড়ে। আরো দেখতে পারি যে ব্যাপন কাল কমলে আণবিক ভর কমে এবং ব্যাপন কাল বাড়লে আণবিক ভর বাড়ে। এখানে আমরা দেখছি যে ব্যাপন হার ও ব্যাপন কালের মধ্যে সম্পর্কটা ব্যস্তানুপাতিক, আণবিক ভর এবং ব্যাপন হারের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক, কিন্তু ব্যাপন কাল এবং আণবিক ভরের মধ্যে সম্পর্কটা কিন্তু সমানুপাতিক। নিঃসরণ নিয়ে পড়বো। নিঃসরণ সরু ছিদ্রপথে উচ্চ চাপের কোন স্থান থেকে নিম্নচাপের স্থানের দিকে গ্যাস সজোরে বেরিয়ে আসা প্রক্রিয়াকে নিঃসরণ বলে। আমরা একটা উদাহরণ তৈরি করে নিই। মনে করো যাক এটি একটা বেলুনের এক পাশে একটা ছোট কস্টেপ দিয়ে লাগানো আছে। আমরা দেখা যাচ্ছে যে এই জায়গাটায় একটা বড় ধরনের সুই দিয়ে ফুটো করে দিলাম, ছোট্ট একটা ফুটো করে দিলাম। এই ফুটোর ভিতরে যেমন বেলুনের ভিতরে কিন্তু অনেক পরিমাণে গ্যাস রয়েছে, অর্থাৎ এখানে বায়ুর চাপ বেশি, বাইরে কিন্তু তেমন নেই, অর্থাৎ বাইরে বায়ুর চাপ কম।
সেক্ষেত্রে এখানে বায়ুর চাপ বেশি, বাইরে বায়ুর চাপ কম, সেক্ষেত্রে বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে বায়ু একটি সরু ছিদ্রপথ দিয়ে বের হয়ে আসছে, অর্থাৎ এটি হচ্ছে নিঃসরণ। এভাবে উদাহরণ করে মনে রাখতে হবে যে আমরা দেখছি যে বেলুনের মধ্যকার যে ভিতরে যে বেশি ঘনত্বের বাতাস তার সরু ছিদ্রপথ দিয়ে বাইরে বের হয়ে আসছে, ফলে এটি নিঃসরণের একটি উদাহরণ মনে রাখতে হবে। গলন ও স্ফুটন সম্পর্কে পড়বো এবার। গলন ও স্ফুটন খুব ভালো করে পড়া উচিত যে তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে গলন বলে। তাপ প্রয়োগ মানে প্লাস, কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরলে পরিণত, কঠিন টু তরল, তাপ প্রয়োগ করে গলন। আবার আছে তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে পরিণত করা। তরল পদার্থকে গ্যাসে পরিণত করা হচ্ছে তাপ প্রয়োগ করে, তখন সেটা হচ্ছে স্ফুটন। তরলকে গ্যাসে কিন্তু তাপ প্রয়োগ ছাড়া করা যাবে না, তাই বলতে হবে তরলকে গ্যাসে পরিণত করার প্রক্রিয়া হচ্ছে স্ফুটন। আমরা এখন উদাহরণ করি বরফকে আমরা যদি পানি করি তাহলে হবে গলন। বরফ যখন গলে যাবে তখন সেটা পানি হয়ে যাবে, সুতরাং মনে রাখতে হবে পানি হওয়া গলন, অর্থাৎ কঠিন থেকে তরল হওয়া গলন। আবার পানিকে বাষ্প করা হচ্ছে স্ফুটন। পানিকে যখন আমরা ফুটাবো, তখন তাপ দিব, তখন যা ফুটবে, ফুটতে 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 একসময় বাষ্প হয়ে যাবে, তাই সেটা বলা যায় যে পানির বাষ্প হওয়া স্ফুটন, অর্থাৎ তরল থেকে বায়বীয় পদার্থে যাওয়া স্ফুটন। শীতলীকরণ ও ঘনীভবন কিন্তু গলন স্ফুটনের সম্পূর্ণরূপে বিপরীত। তাপ প্রয়োগ বর্জন বা হ্রাস, ওখানে কিন্তু আমরা তাপ প্লাস করেছিলাম, কিন্তু এখানে তাপ মাইনাস। কোনো পদার্থকে বাষ্প অবস্থা থেকে তরল অবস্থা, বাষ্প টু তরল তাপ মাইনাস করে, এটা কি ঘনীভবন। আবার দেখা যাচ্ছে তাপ বর্জন বা হ্রাস করে কোনো পদার্থ তরল অবস্থা থেকে কঠিন অবস্থা, তো এখানে তাপ মাইনাস, তরল অবস্থা থেকে কঠিন অবস্থা, তাহলে এটা কি হলো শীতলীকরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি উদাহরণ, বাষ্পকে পানি করা, বাষ্প টু পানি ঘনীভবন। আবার আছে পানি টু বরফ শীতলীকরণ। এখান থেকে আমরা দেখতে পারবো তাপ বর্জন বা হ্রাস করে কোনো পদার্থকে বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায়, আর এখানে তরল অবস্থা থেকে কঠিন অবস্থায়। আমরা আগে যে পড়লাম গলন স্ফুটন সম্পর্কে, সেখানে আমরা স্ফুটন পড়েছিলাম হচ্ছে। এরপর আমরা যে বিষয় নিয়ে পড়বো সেটি হচ্ছে পাতন ও ঊর্ধ্বপাতন। এই বিষয়টি ভালোভাবে পড়তে হবে, পাতন কি এবং ঊর্ধ্বপাতন কি। কোনো পদার্থকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করাকে বাষ্পীভবন বলে। তাপ প্রদানে বাষ্পে পরিণত করার প্রক্রিয়াকে বাষ্পীভবন বলে। তরল পদার্থ থেকে যখন বাষ্পে পরিণত করা হবে তখন তাকে বাষ্পীভবন বলে। আর কোনো তরলকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে যদি সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। সুতরাং আমরা বলতে পারি যে যেসব পদার্থকে তাপ প্রদান করলে সরাসরি বাষ্পে পরিণত হয় তাকে ঊর্ধ্বপাতিত পদার্থ বলা হয়। আমরা কিছু ঊর্ধ্বপাতিত পদার্থ পড়ে নেই, সেগুলো হচ্ছে CO2, I2, AlCl, NH4Cl, C10H16O, C10H8। আবার আমরা পড়ি এখন পাতন। পাতন হচ্ছে বাষ্পীভবন ও ঘনীভবনের যোগফল। আমরা বাষ্পীভবন পড়লাম যে তরল থেকে যদি সেটা বাষ্পে পরিণত হয় তখন তা হচ্ছে বাষ্পীভবন, এবং ঘনীভবন হচ্ছে যখন একটা বাষ্প থেকে তরলে পরিণত করা হচ্ছে তাকে ঘনীভবন বলা হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পাতন কি, যদি এরকম প্রশ্ন আসে পাতন কি, তখন আমাদের বলতে হবে যে প্রক্রিয়া বাষ্পীভবন ও ঘনীভবন প্রক্রিয়া একত্রে ঘটে থাকে তাকে পাতন বলা হয়। আমরা এখন দেখি যে বরফ থেকে বাষ্প হওয়ার লেখচিত্র। এই অধ্যায়ের 3টি লেখচিত্র খুবই গুরুত্বপূর্ণ পড়তে হবে। প্রথমটা হচ্ছে বরফ থেকে বাষ্প হওয়ার লেখচিত্র, আরেকটি হচ্ছে বাষ্প থেকে বরফ হওয়ার লেখচিত্র, আর আরেকটি হচ্ছে ঊর্ধ্বপাতিত পদার্থের লেখচিত্র। তাহলে আমরা এখানে দেখে নিই যে এখানে -20 ডিগ্রি দেখছি আমরা। -20 ডিগ্রি আমরা তাপ দেওয়া শুরু করলাম, তখন দেখা যাচ্ছে যে বি স্থানে এসে এটি 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, আর 0 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পানির গলনাঙ্ক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপ প্রয়োগ করা হলো, সময় অতিবাহিত হলো, কিন্তু বি থেকে সি পদার্থে কিন্তু কোনো রকমের তাপ পরিবর্তিত হলো না।
কারণ এখানে সুপ্ত তাপ রয়েছে। সুপ্ত তাপ সম্পর্কে আমরা পরে পড়ছি। আবার দেখা গেল যখন তাপ দিচ্ছি আস্তে আস্তে সি বিন্দু থেকে সেটা ডি বিন্দুতে যথাক্রমে চলে গেল। আবার দেখা যাচ্ছে ডি বিন্দুতে 100°C, অর্থাৎ তা হচ্ছে পানির বাষ্প হওয়ার বা পানির বাষ্প হওয়ার স্ফুটনাঙ্ক। আবার দেখা যাচ্ছে যে ডি থেকে ই বিন্দুতে তাপ প্রদান করা হলো, সময় গেল, তবুও এ স্থানে কোনো তাপমাত্রা পরিবর্তিত হলো না। আবার যখন তাপ প্রয়োগ করা হলো তখন ই থেকে ডাইরেক্ট এফ বিন্দুতে চলে গেল, অর্থাৎ তাপমাত্রা 140°C উত্তীর্ণ হলো। তাহলে এখন আমাদের প্রশ্ন হচ্ছে বি থেকে সি বিন্দুতে এবং ডি থেকে ই বিন্দুতে তাপ কেন পরিবর্তিত হলো না? এর কারণ হচ্ছে সুপ্ততাপ। সুপ্ততাপ সম্পর্কে আমরা পরবর্তী অধ্যায়গুলোতে পড়ে রাখবো। এই সুপ্ততাপের কারণেই বি থেকে সি এবং ডি থেকে ই বিন্দুতে কোনো রকমের তাপ প্রয়োগ হলো না। পরবর্তীতে আমরা সুপ্ততাপের সংজ্ঞা নিয়ে পড়বো, শুধুমাত্র এখানে কারণটা জেনে রাখলেই হবে। আমরা এখানে দেখে নিই যে এ বিতে বরফ কঠিন পদার্থ, বি সিতে বরফ গলছে, সি ডিতে পানি, ডি ইতে পানি ফুটছে। মানে এখানে কিছু তাপ পদার্থের অবস্থা পরিবর্তনে চলে যায়, এবং বরফ থেকে বাষ্প হওয়ার সময় কিছু তাপ পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য চলে যায়। এই সময় তাপ প্রদান করা হয়, সময় যায় কিন্তু কোনো রকমের তাপমাত্রা পরিবর্তিত হয় না। আর ইএফএ জলীয় বাষ্প বা গ্যাসীয় পদার্থ দেখানো হয়েছে, আর এটাকে আমরা হিটিং কার্ভ বলছি। আবার যখন দেখা যাচ্ছে যে বাষ্প হতে বরফ হওয়ার চিত্র, বাষ্প হতে কিভাবে বরফ হচ্ছে, ধরছি আমরা এটা কোনো পদার্থের তাপমাত্রা রয়েছে তাকে আমরা ঠান্ডা করছি, তাপমাত্রা মাইনাস করছি। দেখা যাচ্ছে এটি হচ্ছে পদার্থের স্ফুটনাঙ্ক এবং এটি হচ্ছে গলনাঙ্ক। তারপর যখন তাপ হ্রাস করা হচ্ছে আস্তে 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 সেটা চলে আসলো হচ্ছে পদার্থের স্ফুটনাঙ্কের জায়গায়। এখানে আমরা দেখছি বি বিন্দুটা হচ্ছে পদার্থটির স্ফুটনাঙ্ক এবং সি বিন্দুটা হচ্ছে গলনাঙ্ক। সেখানে আমরা যখন তাপ হ্রাস করছি তখন তাপ আস্তে 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 স্ফুটনাঙ্কে চলে আসলো। স্ফুটনাঙ্কের যে এই যে লেখাটি আমরা দেখতে পাচ্ছি যে স্থানে মানে পদার্থের অবস্থা পরিবর্তন হচ্ছে না কিন্তু তাপ প্রদান করা হচ্ছে, সেখানে তরল প্লাস গ্যাস অবস্থানে থাকে। আবার যখন তাপ হ্রাস করা হয় আস্তে আস্তে তরল অবস্থানে পরিবর্তিত হয় এবং শেষ পর্যন্ত যখন পদার্থের গলনাঙ্কে চলে আসে তখন পদার্থটি এই অবস্থানে সুপ্ততাপের যে স্থানে সুপ্ততাপে পদার্থের এনার্জি ব্যয় হয় সেই স্থানে কঠিন এবং তরল পদার্থ থাকে, এরপর ডাইরেক্ট কঠিন পদার্থে চলে আসে। সুতরাং এভাবেই তাপ প্রদান করার ফলে বা তাপ হ্রাস করার ফলে পদার্থের অবস্থা পরিবর্তিত হয়। যদি কোনো গ বা ঘ নাম্বারের প্রশ্নে এরকম কোনো প্রশ্ন বলা হয় যে বাষ্প হতে কিভাবে বরফ হয়, তখন পদার্থের জিনিসটা বর্ণনার সাথে সাথে যদি লেখচিত্র অঙ্কন করে দেওয়া হয় তবে সেটা খুব ভালো হবে। তো ঊর্ধ্বপাতন হওয়ার যে লেখচিত্রটা দেখছি এখানে কঠিন পদার্থ সলিড এবং এখানে হচ্ছে বাষ্প। আমরা এখানে দেখছি কঠিন পদার্থের কিন্তু কোনো রকমের যে লিকুইড অর্থাৎ হচ্ছে তরল পদার্থ কিন্তু থাকে না, অর্থাৎ এ শুধু সলিড এবং অ্যাকুয়াস অর্থাৎ কঠিন এবং বাষ্প পদার্থ থাকে। যখন তাপ প্রদান করা হয় তখন কঠিন পদার্থ থেকে সরাসরি তা বাষ্পে পরিণত হচ্ছে, তার মধ্যে কোনো মানে তরল অবস্থাতে থাকছে না। আবার যখন বাষ্পকে ঠান্ডা করা হচ্ছে তা ডাইরেক্ট কঠিনে পরিণত হচ্ছে, অর্থাৎ কোনো তরল অবস্থা থাকছে না, অর্থাৎ বলা যাচ্ছে ঊর্ধ্বপাতন হওয়ার অবস্থায় কোনো রকমের তরল অবস্থা থাকে না। এরপর আমরা কিছু খ নাম্বারের প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথমটি হচ্ছে আলো কি পদার্থ? আলো কি পদার্থ? এটি উত্তর হবে হচ্ছে না, আলো পদার্থ নয়। কেন নয়? কারণ আমরা পূর্ববর্তীতে পড়েছিলাম যে পদার্থের দুটো বৈশিষ্ট্য। প্রথমটা হচ্ছে পদার্থ জায়গা দখল করে এবং পদার্থের ভর আছে, কিন্তু আলো কিন্তু জায়গা দখলও করে না এবং আলো কিন্তু কোনো ভরও নেই। ভর অবশ্যই একটা আছে কিন্তু তা এতই নগণ্য যে তাকে শূন্য হিসেবে ধরা হয়, সুতরাং বলা যায় আলো পদার্থ নয়। কঠিন, তরল এবং বায়বীয় পদার্থের পার্থক্য আমি একটা কিছুক্ষণ আগে একটি স্লাইডে দেখিয়েছিলাম তিনটি অবস্থারই পার্থক্য একটা মাত্র পেজে, সেটাকেই প্রতিটি অবস্থানকে এক একটি করে পার্থক্য হিসেবে উল্লেখ করে দেওয়া যায়। পানি কেন পদার্থ? এই কোশ্চেন আমি আলোকে কি পদার্থ, এটার যেরকম উত্তর পানি কেন পদার্থ সেটার প্রায় একই উত্তর, কারণ পানির ভর আছে এবং পানি জায়গা দখল করে তাই পানি পদার্থ। এবং কোন পদার্থকে কেন তাপ প্রয়োগ করে কঠিন থেকে তরলে পরিণত হয়, কোন পদার্থ কেন তাপ প্রয়োগে কঠিন থেকে তরলে পরিণত হয়, কারণ এটা হচ্ছে পদার্থের কণার গতিতত্ত্বের জন্য। আমরা এখানে যদি কণার গতিতত্ত্ব সম্পর্কে একটু বিস্তারিত গতিতত্ত্বের সম্পর্কে আমরা যে একটা প্যারা পড়েছিলাম সেই প্যারাটা যদি লিখে দিই তবে যথেষ্ট। আবার হাইড্রোজেন গ্যাস এবং নাইট্রোজেন গ্যাসের মধ্যে কোনটি তাড়াতাড়ি ব্যাপিত হবে? হাইড্রোজেন এবং নাইট্রোজেন। আমরা পদার্থ থেকে দেখতে পারবো হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1 এবং নাইট্রোজেনের 14। আমরা পড়েছিলাম কি হালকা জিনিস দ্রুত ব্যাপিত হয়,
হাইড্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে হাইড্রোজেন হচ্ছে সবচাইতে হালকা, সেজন্য হাইড্রোজেন গ্যাস ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে হাইড্রোজেন সর্বপ্রথমে সবার আগে ব্যবহৃত হবে। এর পরবর্তী যে প্রশ্নটা রয়েছে সেটি হচ্ছে ব্যাপন হলো নিঃসরণ, প্রমাণ করো। ব্যাপন এক প্রকারের নিঃসরণ, এটি প্রমাণ করা যায় খুবই সহজে। যেমন দেখা যাচ্ছে যে আমরা দেখতে পারবো ব্যাপন হচ্ছে কোনো পদার্থ যদি উচ্চ ঘনমাত্রার স্থান থেকে কম ঘনমাত্রার স্থানে বের হয়ে আসে তাকেই বলা হয় ব্যাপন। আমরা নিঃসরণের আবার জানি যে নিঃসরণ হচ্ছে যদি উচ্চ চাপের কোনো স্থান থেকে নিম্ন চাপের কোনো স্থানে ছিদ্রপথ দিয়ে বায়বীয় পদার্থ সজোরে বের হয়ে আসে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে ব্যাপন এবং নিঃসরণ দুটো প্রক্রিয়ায় কিন্তু পদার্থগুলো উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানে চলে আসে। এইবার দিয়ে বলা যায় যে ব্যাপন হলো নিঃসরণ। এর পরবর্তীতে যে প্রশ্নটি আছে, ব্যাপন ও নিঃসরণের মিল ও পার্থক্য লেখো। ব্যাপন, আমরা ব্যাপন নিঃসরণের মিল বললাম যে কম ঘন বেশি ঘনমাত্রার স্থান থেকে কম ঘনমাত্রার স্থানে যাচ্ছে, এটি হচ্ছে মিল। আবার আরেকটি মিল হচ্ছে দুটো স্থানে ব্যাপনও কিন্তু গ্যাসীয়তে হয় এবং নিঃসরণও কিন্তু গ্যাসীয়তে হয়। পার্থক্য হচ্ছে আমরা দেখতে পারবো যে আমরা যখন ব্যাপন পড়েছিলাম তখন একটা পয়েন্ট হাইলাইট করেছিলাম যে ব্যাপন সংঘটিত হয় কঠিন পদার্থ বায়বীয় তিনটিতেই, কিন্তু নিঃসরণ সংঘটিত হয় শুধুমাত্র গ্যাসীয়তে। এটি হচ্ছে পার্থক্য। সুতরাং যেহেতু খ নাম্বারের কোশ্চেনের জন্য সেহেতু দুটো পার্থক্য দিলেই যথার্থ বলে আমি মনে করি। এরপর পরবর্তী যে প্রশ্নগুলো আমরা পড়ব সেগুলো হচ্ছে, প্রথমটি হলো মোমের জ্বলন প্রক্রিয়া ব্যাখ্যা করো। আমরা জানি মোম হলো একটি হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন ও কার্বনের মিশ্রণ। মোমের জ্বলন প্রক্রিয়া, যখন আমরা একটি মোম জ্বালাই, মোমের উপরে একটি শিখার মধ্যে সুতা থাকে, যে সুতাটাতে যখন আমরা আগুন ধরাই তখন দেখা যায় যে কঠিন অবস্থায় যে মোমগুলো থাকে নিচে বারের মতো দণ্ডের মতো আকারে, সেগুলো গলতে শুরু করে। সেগুলো গলে সেখানে তরল পদার্থ আমরা দেখতে পাই। আবার দেখা যাবে যে নিচে কঠিন মোম কিন্তু থাকেই। সুতরাং আমরা দুটো পদার্থ দেখতে পেলাম, কঠিন এবং তরল। আবার দেখা যাবে যেটা আমরা সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই না, যখন আমরা কোনো মোম জ্বালাই অন্ধকার ঘরে নিয়ে দেখতে পারবো যে মোমের উপর দিয়ে বাষ্পের মতো ধোঁয়ার মতো উড়ে যায়, সেটা হচ্ছে মোমের ওটা হচ্ছে বাষ্প অবস্থা। তাই বলা যাচ্ছে মোম যেহেতু হাইড্রোকার্বন, আর মোমের জ্বলন প্রক্রিয়ায় আমরা কঠিন, তরল এবং বায়বীয় তিনটি অবস্থা দেখতে পাই। এবার হচ্ছে নিঃসরণ উদাহরণ সহ ব্যাখ্যা করো। আমরা যে দিলাম বেলুনের মধ্যে কস্টেপ লাগিয়ে ফুটো করার বিষয়টি, সেটি একটি উদাহরণ। নিঃসরণের সংজ্ঞা এবং উদাহরণটা দিলেই হবে। কর্পূরকে তাপ দিলে কি হবে, কেন? আমরা জানি কর্পূর হচ্ছে একটি উদ্বায়ী পদার্থ বা ঊর্ধ্বপাতিত পদার্থ। ঊর্ধ্বপাতিত পদার্থের অপর নাম হচ্ছে উদ্বায়ী পদার্থ। উদ্বায়ী পদার্থের কোনো তরল অবস্থা থাকে না, শুধু কঠিন এবং বায়বীয় পদার্থ থাকে। কর্পূর যেটাকে আমরা ধরছি, কর্পূরকে আমরা কঠিন অবস্থা ধরছি, কঠিন ধরছি, বাষ্প ধরছি না। যখন আমরা কঠিন কোনো উদ্বায়ী পদার্থকে তাপ দিব তখন এটা সরাসরি বাষ্পে পরিণত হবে। এটা আমরা লিখতে হবে যে কর্পূরের প্রথমে লিখতে হবে যে কর্পূর একটি উদ্বায়ী পদার্থ, এবং উদ্বায়ী বা ঊর্ধ্বপাতিত পদার্থের প্রথমে সংজ্ঞাটা লিখতে হবে। সংজ্ঞাটা লিখে তারপর দেবো, যেহেতু উদ্বায়ী পদার্থে কোনো তরল অবস্থা থাকে না, তাই কর্পূরকে তাপ দিলে কর্পূরটি সরাসরি কঠিন অবস্থা থেকে বাষ্প অবস্থায় পরিণত হবে। এবং তাপ প্রয়োগে কিভাবে বিশুদ্ধ পদার্থ নির্ণয় করা যায়, এই প্রশ্নটি আমরা কিছু পরে বিস্তারিত বর্ণনা দিচ্ছি। ঊর্ধ্বপাতিত পদার্থের ঊর্ধ্বপাতন লেখচিত্র রাখো। লেখচিত্রটা আমরা আগেই দেখিয়ে দিয়েছিলাম এবং বলেছিলাম এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আমরা আসছি বহু নির্বাচনী অংশে। সিদ্ধান্তগুলো বহু নির্বাচনের অন্তর্ভুক্ত। আমরা যথাক্রমে যে 5টি এবং 4টি টোটাল 9টি সিদ্ধান্ত দেখেছিলাম, সেগুলো কিন্তু বহু নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। আর আরেকটি জিনিস দেখে নিতে হবে যে তরলে কঠিন পদার্থের ব্যাপন হার অনেক কম হয়, তাপ প্রদানে ব্যাপন হার বেশি হয়। তরলে কঠিন পদার্থের ব্যাপন হার অনেক কম, কিন্তু তাপ প্রদানে বেশি। আর অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে ব্যাপিত হয় হচ্ছে অ্যামোনিয়াম গ্যাস। অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড মানে হচ্ছে NH4OH, ক্লোরাইড হবে না, ব্যাপিত হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। আর CNG হলো উচ্চচাপে সংকোচিত মিথেন গ্যাস। উচ্চচাপে সংকোচিত মিথেন গ্যাসটি হলো CNG। CNG পূর্ণরূপ হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তাপ প্রদানে নিঃসরণ বৃদ্ধি পায়, তাপ প্রদানে ব্যাপনও বৃদ্ধি পায় এবং নিঃসরণও বৃদ্ধি পায়। এরপর যে জিনিসটি নিয়ে আমরা পড়ছি সেটা হচ্ছে মোম। মোম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। আর দেখা যাচ্ছে যে পানি গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, আর স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। হাইড্রোকার্বনে থাকে হাইড্রোজেন ও কার্বন। সালফারের গলনাঙ্ক 119 ডিগ্রি সেলসিয়াস, 119 ডিগ্রি সেলসিয়াস 1 atm চাপে।
ইউরিয়া গলনাঙ্ক 133 ডিগ্রি সেলসিয়াস, এটাও 1 atm চাপে। এখন আমরা যে 11 নম্বর প্রশ্নটি আছে যে তাপ প্রয়োগে কিভাবে বিশুদ্ধ পদার্থ নির্ণয় করা যায় তার বর্ণনাটি এখন আসবো। এখানে আমরা দেখছি সালফারের গলনাঙ্ক, বিশুদ্ধ যে সালফার তার গলনাঙ্ক 119 ডিগ্রি সেলসিয়াস এবং বিশুদ্ধ ইউরিয়া গলনাঙ্ক 113 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ যদি যে কোনো বিশুদ্ধ সালফারকে যদি গলানো হয় 1 atm চাপে তাহলে 119 ডিগ্রি সেলসিয়াস তা গলবে। সুতরাং তাই বলা যাচ্ছে যে যদি সালফারের মধ্যে ভেজাল বা অন্য কোনো পদার্থ মিশ্রণ করে দেওয়া থাকে তখন তা 119 ডিগ্রি সেলসিয়াসে গলবে না, তা তার আগেই গলে যাবে বা পরে একটু বেশি তাপমাত্রায় গলবে। তখন সেটা বুঝতে হবে যে 119 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেহেতু সালফার গলে, আর যেহেতু যে আমরা সালফারের নামে যে জিনিসটি কিনেছি সেটা 119 ডিগ্রি সেলসিয়াসের নয়, সেজন্য বোঝা যায় যে জিনিসটা আসল নয়, ওটা নকল। এভাবে আমরা ইউরিয়ারও ভেজাল নির্ণয় করতে পারবো। যদি ইউরিয়ার মধ্যে ভেজাল মিশ্রিত থাকে তবে তা 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলবে না, তারও আগে বা পরে গলবে। এভাবে তাপ প্রয়োগে কোনো পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা যায়। এখন আমরা দেখবো যে যৌগগুলোর নাম মনে রাখা দরকার। যৌগর মধ্যে এটা তো আয়োডিন কোনো যৌগ নয়, এটা হচ্ছে মৌল। AlCl3 অ্যালুমিনিয়াম ক্লোরাইড, নিশাদল NH4Cl যে নিশাদল, যেটা আমরা বললাম যে পরীক্ষণের সময় দেখেছিলাম। এরপর যে মৌলটার নাম ভালো করে মনে রাখার প্রয়োজন সেটা হচ্ছে কর্পূর। কর্পূর কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদাহরণ। কর্পূর কিন্তু অনেক সময় আমরা দেখি যে প্রশ্নের মধ্যে সংকেত দেওয়া থাকে না, কর্পূর লেখা থাকে। সেজন্য কর্পূরের সংকেতগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। C10H16O, এটা হচ্ছে কর্পূর। এরপরে যেটা দেখছি সেটা হচ্ছে ন্যাপথলিন, C10H8 ন্যাপথলিন। তার NaCl খাদ্য লবণ সবাই জানি, NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। KMnO4 হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বা আমরা যে নীল ব্যবহার করি সেটা, নীল হচ্ছে KMnO4। এরপর আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে সবার জন্য শুভকামনা। এই ভিডিওতে যদি তোমাদের কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে তার প্রশ্ন করে রাখতে পারো। আমরা চেষ্টা করব তার সবচেয়ে সঠিক উত্তর সবচেয়ে কম সময়ের মধ্যে দিতে। আর যদি কোনো বিষয় জানার আগ্রহ থেকে থাকে তবেও তা কমেন্ট বক্সে তোমরা প্রকাশ করে দিতে পারো। আর বেশি বেশি ভিডিওর জন্য আমাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তীতে আমরা যে ভিডিওটি প্রকাশ করব তা হচ্ছে কেমিস্ট্রির 3য় অধ্যায়ের থিওরিটিক্যাল অংশ নিয়ে। ততক্ষণে আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।